নমস্কার। বাংলা স্ফিয়ারে আজকে একটা বিশেষ অনুষ্ঠানে আপনাদের উপহার দেব। দেখুন, বিশেষ শব্দটি আমি খুব সচেতনভাবে ব্যবহার করছি। কেননা যে ঘটনার কথা বলবো সেটাও বিশেষ, এতটাই বিশেষ যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার সমতুল্য কোনো ঘটনা সাম্প্রতিককালে ঘটেছে কিনা সন্দেহ। বিশেষ এই কারণে যে আমার সঙ্গে অতিথি হয়ে যারা যে দুইজন এসেছেন তারা সেই ঐতিহাসিক দিনে যে ভূমিকা পালন করেছিলেন তার একটা সুফল হলো আজকে নবান্ন 14 তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হয়ে বসে থাকা। অর্থাৎ আপনাদের স্মরণে থাকতে পারে 1993 এর 21শে জুলাই যে ঘটনাকে কেন্দ্র করে বাংলার রাজনীতি আজ পর্যন্ত তোলপাড় হয়, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিচার বিভাগীয় কমিশন পর্যন্ত বসিয়েছিলেন। যদিও সেই কমিশনের ফলাফল একেবারেই নিষ্ফলা হয়েছিল, তবু প্রত্যেক বছর 21শে জুলাই শহীদ স্মরণের নাম করে এখন কলকাতা শহরে একটা মহা সমাবেশ হয়ে থাকে। বস্তুত দুর্গাপুজো, কালী পুজোর মতো বাংলা বঙ্গজীবনে এখন 21শে জুলাই একটা স্মরণীয় দিন হিসেবে ক্যালেন্ডারে চিহ্নিত হয়ে থাকে। 1993 এর 21শে জুলাই ঠিক কি হয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যিই সেদিনকে আর একটু হলে তার জীবনহানি হতো? সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে কিভাবে তিনি সেই সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন? কে ঈশ্বরের দূত হিসেবে সেই সময় তার পাশে উপস্থিত থেকেছিল? কে দিয়েছিল তাকে বাঁচানোর আদেশ? আর সেই আদেশ পালনই বা করেছিল কে? সবশেষে এমন একটি মহৎ কাজ করার পরে তাদের কপালে কি জুটেছিল এবং আজও তার খেসারত তাদের কিভাবে দিতে হচ্ছে? আমার ডান দিকে বসে আছেন নির্মল কুমার বিশ্বাস। সেদিনকে প্রধানত তাঁর আদেশেই আমার বাঁ দিকে যিনি বসে আছেন সিরাজুল মন্ডল, তিনি সোজা মাস্কেট তাক করে দীনেশ বাজপেয়ীর বিরুদ্ধে ধেয়ে গেছিলেন এবং তিনি যে কাজটা করেছিলেন সেটা নির্মল বাবুর উদ্দেশ্যে। সেদিন যদি এর আদেশে এই সিরাজুল ভাই ওই কাণ্ডটি না করত, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিণতি কি হতো ভাবতে সত্যি আমার শিউরে উঠছে। আর এইরকম একটা দুজনকে যে আমি হঠাৎ আমার সঙ্গে পেয়ে যাবো, এটাও আমার কাছে একটা খুব বিশেষ ঘটনা। আমিও তো নয় নয় করে সাংবাদিকতা কম দিন করছি না, প্রায় 43 বছরের জীবনে। সেই জন্য এই অনুষ্ঠানটিও আমার কাছে একটি বিশেষ অনুষ্ঠান বলে চিহ্নিত হয়ে থাকবে। এক্স্যাক্টলি কি হয়েছিল 21শে জুলাই আপনাদের যদি ফিরিয়ে নিয়ে যাই, সে সময় রঙিন ছবি ছিল না, টেলিভিশন ছিল না, এত ইউটিউব চ্যানেল ছিল না। তখন খবর মানে শুধু খবরের কাগজ, ছবি মানে সাদা কালো ছবি, এবং সেরকম অজস্র ছবি আমি জোগাড়ও করেছি, ছাপাও হয়েছে। আপনাদের যাদের বয়স একটু বেশি তাদের হয়তো চোখের সামনে সেই ছবিগুলো আজও জ্বলজ্বল করে, যাদের বয়স কম তাদেরও এই ছবিগুলো দেখা উচিত বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি। ঘটনাটি ঘটেছিল 21শে জুলাই 1993 সাল। টি বোর্ড, ব্রেবন রোডের যে টি বোর্ডের অফিস আছে ঠিক তার উল্টো দিকে এই বিকেল 3টে ধারে কাছে, 3টে 2 হতে পারে, 4 হতে পারে, এই সময় একটা আদেশ এসেছিল, ইনকো খতম করো। কে দিয়েছিলেন সেই আদেশ?
সেই আদেশ শুনে পাল্টা আদেশ দিয়েছিলেন ইনি, আর সেটা কার্যকর করেছিলেন ইনি। আমি প্রথমে যিনি আদেশকর্তা তাকেই জিজ্ঞেস করছি যে নির্মলবাবু, হয়েছিল ওটা কি যে আপনাকে সিরাজকে বলতে হলো যে তোমরা কি হাতে চুরি করে বসে আছো? এটা সংক্ষেপেই বলি, আমি তখন স্পেশাল ব্রাঞ্চে আনন্দমার্গ সেকশনে কর্মরত। আমার ডিউটি স্থল ছিল এক্স্যাক্টলি টি বোর্ডের সামনেই, এবং স্পেশাল ব্রাঞ্চের সবাই সাদা পোশাকে। তো আনুমানিক 3:01-2 তার আগে থেকেই হাজারে হাজারে কাতারে কাতারে তৎকালে যুব কংগ্রেসের কর্মীবৃন্দ রাবণ রোড ধরে ধেয়ে আসছেন। টার্গেট ছিল যে রাইটার্স দখল করবে। এই খবর এখন যিনি মুখ্যমন্ত্রী তার কানে যায়। তার আগে মেয়র রোড অঞ্চলে যে 13 জন নিহত হলেন পুলিশের ফায়ারিং এ, সেই ঘটনাতে তিনিও বিধ্বস্ত। 3:02-3 সঙ্গে সৌগত রায়, রেণুকা মণ্ডল, এখনকার মুখ্যমন্ত্রী মাননীয়, তিনি এসে ওই পুলিশের যে কনস্টেবলদের দাঁড়িয়ে ডিউটি করে সেখানে বসে পড়লেন। ঠিক মিনিট 1-2 মধ্যে দীনেশ চন্দ্র বাজপেয়ী, তখন তিনি জয়েন্ট কমিশনার ছিলেন, তার সঙ্গে পুলিশের যা থাকে সাঙ্গপাঙ্গ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, কনস্টেবলস, তার আসতেই তিনি অশ্রাব্দ ভাষায় একটা, সেটা আমি বলতে চাইছি না, যেটা আমাদের সংস্কৃতি বিরুদ্ধে, বলতেই একটা বলা যায় যে ইসকো খতম করো। তো সঙ্গে সঙ্গে পুলিশের বাহিনী যা করে, কর্তা অর্ডার দিয়েছেন, ভালো মন্দ নেই। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে 4টে ডান্ডার বাড়ি বেশ সজোরে। এরপর সে ওনাকে ছাড়াতে এলেন রেণুকা মণ্ডল, তাকে পুলিশ ছুঁড়ে ফেলে দিল এলো। তারপরে সৌগত বাবু, তিনি দিদিকে মানে আমরা দিদি বলতাম তাই বলে ফেলছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে আগলে ধরে নিজের পিঠে 11টা ডান্ডার বাড়ি খেলেন। তো হঠাৎ একটা লাঠি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর ঠিক মাথাতে পড়তে প্রফিউজ, মানে অনেক বেশি পরিমাণ রক্তপাত হচ্ছে। তো আমি যেহেতু ইনভেস্টিগেটিং ক্যাডারের অফিসার, আমি জানি আর একটা বললে কি না হতে পারে, ফেটাল হতে পারতো। তো আমি সেই সময় ইমোশনাল আউটবাস্ট একটা থাকবে, আমার কর্তব্য পরায়ণতা আছে। পুলিশ অফিসার, তিনি জননেত্রী, যুব কংগ্রেসের তিনি সভানেত্রী। সেই অবস্থায় আমি উত্তেজিত হয়ে বললাম যে, তখন সামনে পেলাম এই সিরাজুল হক মন্ডল, পরে ওর নাম জানলাম, আর প্রদীপ সরকার, যে দেখতে পাচ্ছিস না এটা মেরে দেবে জননেত্রীকে, হাতে চুরি করে আছিস। আমার কথাটা শুনে, কেন অর্ডার কারোর কাছ থেকে অর্ডার পাচ্ছিলেন না, ডেপুটি কমিশনার অন্য যারা যারা ছিলেন তারা চুপ, স্ট্যাচু, যেহেতু দীনেশ বাজপেয়ী সিনিয়র মোস্ট, তিনি যা বলবে সেটা করতে হবে। তো সেই জায়গায় সিরাজুল হক মন্ডল তার মাস্কেট উপরে আকাশের দিকে, পরে জানলাম তিনি মহান আল্লাহর কাছ থেকে আদেশ নিয়ে স্ট্রেট সোজাসুজি দীনেশ বাজপেয়ীর বুকের দিকে ট্রিগার তাক করে বলেন, আপনি থামাবেন না, আমি গুলি চালাতে বাধ্য হব। তাতে দীনেশ বাজপেয়ী ভয় পেয়ে পালিয়ে গেলেন। এবং তখন এই যে এখন কুণাল ঘোষ, ও কভার করছিল ওর অ্যাম্বাসেডার, ভাঙা অ্যাম্বাসেডার 4 নম্বর ব্রাবন রোড পাসপোর্টের ওখানে রেখে, ওর ওই অ্যাম্বাসেডারে করে মোহাম্মদ আজকের মুখ্যমন্ত্রীকে রেস্কিউ করে সাউথে কোনো হসপিটাল বা নার্সিংহোমে নিয়ে যায়। এবং আমরা মনে করি তারই ফলশ্রুতিতে মহামান্য আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কুণাল ঘোষকে কিন্তু রিওয়ার্ড দিলেন নানা পদে, সব আপনারা সবাই জানেন। যাই হোক, সেটা আমি বলবো না, আমি তারপরে আমি যে ডেইলি নোটস এর রিপোর্টটা হয় স্পেশাল ব্রাঞ্চের, সেটা তুষার তালুকদার, তখন পুলিশ কমিশনার, তিনি আমার ডিসি ছিলেন কিরিটি রঞ্জন সেনগুপ্ত। তাদের মধ্যে রাজনৈতিকও দ্বন্দ্ব ছিল। একজন আমরা জানি, বলতেই পারি, পুরো কংগ্রেস ঘরানার কিরিটি রঞ্জন সেনগুপ্ত আইপিএস, তুষার তালুকদার তিনি এসএফআই করালো, তিনি বুদ্ধবাবুকে নাম বলে রিপোর্টটা চেঞ্জ করতে, ডিসি SB1 কিরিটিবাবু বলে রিপোর্টটা চেঞ্জ করা হবে না। কেন হবে না? বলে যে অফিসার লিখেছে এটা তার সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশন। তো সিপি কমিশনার পুলিশ ডিসি SB1 কে শোকজ করলেন, আর ডিসি SB1 আমাকে 100 টাকা রিওয়ার্ড দিলেন। এরপরেও শুরু হলো অন্য
আগে আমি বলবো বর্বর গভর্নমেন্ট ছিল, তাদের খেলা। এই আমার খেলায় আমি পরে আসছি। ওই যে আপনি ডেইলি রিপোর্টটা তৈরি করেছিলেন, হ্যাঁ, তার কপি এখনো আপনার কাছে আছে? না, আমাদের সাবমিট করতে হয় ইনস্ট্যান্ট সেখানে। আর আপনাদের কাছে কোনো কপি থাকে না? না, সেটা রাখার কোনো সিস্টেমই নেই। ও কিন্তু আমি মেমোরি থেকে বলে দিতে পারি কি লিখেছিলাম। আচ্ছা, সেটা পরে আসছি। তার আগে সিরাজকে জিজ্ঞেস করি, ওনাকে তুমি চিনতে না? তখন আমি উনি একজন অফিসার ইন সিভিল ড্রেস। তিনি হঠাৎ কোনো একটা জায়গা থেকে আবির্ভূত হয়ে তোমাদের ভর্ৎসনা করে বললেন যে, কি রে, দেখতে পাচ্ছিস না চোখের সামনে একজন মহিলার কি অবস্থা হচ্ছে? তোদের কি মানে কোনো পৌরুষ নেই? হাতে চুরি পরে ডিউটি করছিস? সেটা তো শোনা এক জিনিস। আজকের পশ্চিমবঙ্গে এইরকম ভর্ৎসনা শুনলেও পুলিশ কিছু করবে না, ঠিক আছে? কিন্তু সেদিন হঠাৎ করে একজন অপরিচিত পুলিশ অফিসারের এই নির্দেশনামা আপনার মধ্যে, শরীরে, মনে কি শিহরণের সঞ্চার করেছিল যে আপনি সোজা ডেপুটি কমিশনারকে তাক করে জয়েন্ট কমিশনারকে মাস্কেট উঁচিয়ে বললেন, আইদার ইউ গেট আউট অর আই উইল শুট। এটা বলতে গেলে তো মানে কি বলবো, এটা অলমোস্ট একটা রেভলিউশনারি অ্যাক্ট কামিং ফ্রম এ সাবঅর্ডিনেট পুলিশ অফিসার। এই সাহস আপনাকে ওই মুহূর্তে কে জুগিয়েছিল, আর কেনই বা আপনি কাজ করলেন? এই সাহসটা মূলত দেখুন, তখন আমি তরতাজা ইয়ং ছেলে, তখন 24-25 বছর হয়তো আমার বয়স খুব বেশি হলে, আমি অল্প বয়স চাকরি পেয়েছিলাম, আমি 21 মানে 20 প্লাস, 21-এর মধ্যে। তা ওই সময় আমি যখন দেখছিলাম চোখের সামনে যে একজন জননেত্রীকে এইভাবে পিটিয়ে মারা হচ্ছে, সেটা বেআইনি ভাবে মারা হচ্ছে ওনাকে, এটা ঠিক আইনসঙ্গত না। কোনো মারাই কি আইনে হয় নাকি? না, আইনে হয় না, কিন্তু তাহলে এইভাবে মারাটা ঠিক আইনসঙ্গত না আমি মনে করি। উনি তো একজন জননেত্রী, উনি তো তখন রাইটার্স অবরোধের জন্য এসেছিল, নো কার্ড নো ভোট, মানে সচিত্র পরিচয়পত্রের আন্দোলন দিয়ে, মানে সঠিক পরিচয়পত্র দিয়ে ভোট দিতে হবে, তা নাহলে ভোট হবে না, ভোট করা যাবে না। সেই আন্দোলনে লাখো লোকের সমাবেশ হয়েছিল। এরকম সমাবেশ মনে হয় আর দ্বিতীয়ত হয়েছে কিনা আমার জানা নেই, আমি আমার ইসে দেখিনি। ওই সময় আমি এই কিবোর্ডের সামনেই ডিউটি করছিলাম, তখন আমি নির্মল স্যারকে চিনতাম না, যে ওনার বাড়ির গোবরডাঙ্গা এটাও আমি জানতাম না। তখন উনি ডিউটি করছে এটাই জানি, যে উনি একজন সিভিলিয়ান স্পেশাল কোনো ব্রাঞ্চের অফিসার, এটাই জানতাম। যখন উনি অর্ডারটা দিল, যখন ওই রক্তাক্ত হয়ে গেল মমতা লাঠির বাড়ি খেয়ে, তখন আমি দেখলাম যে এইভাবে তো মারা যায় না। তখন আমার মধ্যে একটা মানে ইগো তৈরি হলো, যে এইভাবে একজন জননেত্রীকে এইভাবে পিটিয়ে মারছে। আর তারপরে সত্যি কথা বলতে কি, মূলত বলতে কি, তখন আমি মমতাকে সত্যি খুব ভালোবাসতাম, মনে প্রাণে ভালোবাসতাম। অল্প বয়সে তখন উনি যুব কংগ্রেসের নেত্রী ছিল, লড়াকু নেত্রী ছিল, ওনাকে আমি খুব ভালোবাসতাম। ওনার বাড়িতে অনেক ডিউটি করেছি তখন কালীঘাটে, আমি ওনাকে খুব আমি শ্রদ্ধাও করতাম। সেই দিক দিয়ে আমার মধ্যে একটা ইগো তৈরি হলো, যে এইভাবে তো মেরে দিতে পারে ওনারা, প্রাণে মেরে দেওয়ার একটা হুমকিও দিল, যে মারো বেটি খতম করে দাও দীনেশ বাজপেয়ী অতিরিক্ত পুলিশ কমিশন। তখন আমি বাধ্য হয়ে আমি উপরওয়ালার দিকে তাকিয়ে আমি আমার মাস্কেটটি ওনার বাঁচানোর জন্য বাধ্য দীনেশ বাজপেয়ীর দিকে তাক করলাম, যে যাতে উনি প্রাণে বাঁচতে পারে। তখন আমার পিছনে কি হবে সেটা আমি সে চিন্তা করিনি, এটাই আমার মূলত। আচ্ছা, আর আপনি তাক করলেন আর জয়েন্ট কমিশনার সুর করে পালিয়ে গেল? সে তো যেতে বাধ্য, কেমন কনস্টেবল হাতে মাস্কেট, গাদা বন্দুক যার বাংলা কথা, সেটা যদি একবার ট্রিগার দাবিয়ে দিই তাহলে তো ওই 2-4 জন ফায়ারিং হয়ে ডেট হয়ে যেতে পারে। আর ট্রিগার দাবিয়ে দিতে পারে, তখন মুখটাই ছিল অন্যরকম। সেই আমার মুশান থেকে দেখলো যে কনস্টেবল যখন মাস্কেট উঁচু করেছে, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, তখন উনি ওনার ফোর্স নিয়ে উনি। এই সাহস কি কেবল আপনি উপস্থিত একমাত্র কনস্টেবল দেখিয়েছিলেন, না ওখানে আপনার? প্রদীপ সরকারও চেষ্টা করেছিল, উনি খালি হাতে চেষ্টা করেছিল, ওনাকে ঠেলে, সার্জেন্ট ওনাকে ঠেলে ফেলে দিল, রেণুকা মন্ডল বাঁচানোর চেষ্টা করছিল যাতে মারটা কম খায়, ওনাকে ঠেলে ফেলে দিল। সৌগত বাবুকে তো লাঠির পরে লাঠি মারা হলো, উনি যা মার খেয়েছে মনে হয় অকল্পনীয় মার, দিদিকে বাঁচানোর জন্য। তখন আমরা দিদি বলে ডাক্তার, তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী হয়নি। তা যাই হোক, এই মতো অবস্থায় তখন আমার মধ্যে একটা ইগো তৈরি হলো, যে ওনাকে বাঁচাতে হবে, এটাই আমার মূল উদ্দেশ্য ছিল। কিন্তু সেই বাঁচানোর পরে নানা ওসিল্লায় নানা দিক দিয়ে যখন দেখলো ওনাকে মারা গেল না বামফ্রন্ট সরকার, তখন আমার উপরে নানা ওসিল্লায় নানা দিক দিয়ে করে আমাকে মানে চাকরি থেকে কিভাবে পরে আসছি। তার আগে আসি আপনার কাছে, যেটা অসমাপ্ত ছিল সেদিনকে যে নোট আপনি লিখেছেন, মানে
যেটাকে বলা চলে Daily. একটা হিস্টোরিক, ওইটাই তো ইতিহাস এভাবেই তৈরি হয়। Exactly. আপনার ওই নোটটাই একটা আকর হয়ে থাকবে সেদিনের যারা রিসার্চ করবে ভবিষ্যতে, ঐতিহাসিক দলিল। আর তার কাছে একটা ডকুমেন্টারি এভিডেন্স হিসেবে থাকবে। আপনার স্মৃতি থেকে যতটুকু মনে আছে সংক্ষেপে হ্যাঁ। যদি আপনি বলেন আমার দর্শকদের, তাহলে তারাও উপকৃত হন। যে এটা যে বর্ণনাটা আগে দিলাম সেটা সঠিকভাবেই ডিউটি করতে গিয়েছি, শান্তি শৃঙ্খলা রক্ষা বাহিনী আলাদা পোশাক পরে থাকেন, আর আমাদের দেখতে হয় তার মধ্যে অনেকগুলো অ্যাঙ্গেল আছে, সেটা আমাদের প্রফেশনাল সিক্রেসিও বটে স্পেশাল ব্রাঞ্চের। তো যারা পোশাক পরে ইউনিফর্ম স্টাফ, লোয়েস্ট টু হাইয়েস্ট, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, তারা ম্যানেজমেন্ট ক্যাডারের অফিসার, তারা এসে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব কংগ্রেসের সভানেত্রী, মোটসো আগে হাজরা মোড়ে একটা অ্যাটেম্প হয়েছিল তাকে মেরে ফেলার জন্য, সাকসেসফুল হয়নি। এর পরের যে এবারে ইট উড হ্যাভ বিন এ ফেটাল, সেই অর্ডারটা দিয়েছিলেন যিনি জয়কৃষ্ণ ঘোষ। আমি নিজে কানে শুনেছি রাইটার্স, কেন এসবি লোক হিসেবে আমাদের অনেক জায়গায় কভার করতে হতো, তা আমি নিজে শিওর ছিলাম যে এইবারে হয়তো মমতা কি বন্দ্যোপাধ্যায়, বলেছিল জয়কৃষ্ণ ঘোষ? পলিটিক্যাল ডিসিশন ছিল, তো আমার সঙ্গে একটা ভালো রিলেশন ছিল, আমাদের সেরকম চলতে হতো হুম। যে এবারে আর ওকে বাঁচতে দেওয়া যাবে না এই অনুষ্ঠানে, কারণ প্রচুর লোক সমাগম, হাজার হাজার লক্ষ লক্ষ। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সুযোগ নিয়ে ওকে মেনে নিতে হ্যাঁ, হবে। তখন একটা পুলিশের যাওয়া হয়, থানা হুম। ওসিকে বলবে বা এটা লিখে দাও, ডায়েরি করে দাও, এই করে, এটা হয় পুলিশের, পরিষ্কার কথা বলছি। তো সেই পুলিশ যারা বসংবোধক সেটা করে, অনেকেরই মাথা উঁচু সেটা করেন না। তো সেই সময় ডিসিডিডি ছিলেন গৌতম মোহন চক্রবর্তী, তিনিও তার ভূমিকা পালন করলেন না, কারণ ডিসিডিডি হচ্ছেন সারা কলকাতার ক্রাইমের ইনচার্জ, হি ইজ দ্য অফিসার ইনচার্জ অফ এন্টায়ার ক্যালকাটা, তিনি কিন্তু তার দায়িত্ব পালন করলেন না। নজরুল ইসলাম তিনি স্পেশাল ডিসি, কিচ্ছু করলেন না, কারণ ওই তুষার তালুকদার তিনি একেবারে বুদ্ধবাবুকে নাম ধরে এটাকে, এটা তার একটা অর্নামেন্ট, অহমিকা। আমি কমিশনার হয়ে নাম ধরে এটা, পড়াশোনাতে নাকি তিনি 2 ক্লাস সিনিয়র ছিলেন। আর দীনেশ বাজপেয়ী তো তাকে আমরা জানতাম সে বুদ্ধ ভট্টাচার্যের একেবারে পুত্র সম, যা বলবে যে এখন সূর্য পশ্চিম দিকে উঠছে না উত্তর দিকে না, তাই হতো। আর বৃদ্ধবাবু এত বৃদ্ধ ছিলেন না, না বুদ্ধবাবু, আবহাওয়ার মতো বৃদ্ধ না না ছিলেন। বুদ্ধবাবু দেখতেন না, বুদ্ধবাবু দেখতেন না, সেটা তো আমি বুঝতে পেরেছি আপনি যাই হোক, বলতে চাইছেন। এখন এই ঘটনাটা সত্যি, দিদি বেঁচে আছেন ঈশ্বরের কৃপায়, আমিও হিউম্যান, আপনি কি লিখলেন কি তারপরে? আমি বলছি সেটা আমি পেন পিকচার করেছি, আর সিরাজুলের সাহসিকতার জন্য বেঁচে গেলেন। আমি টোটাল আনুপূর্বিক পেন পিকচার করে দিয়েছিলাম আপনার লাইন, ব্লো বাই ব্লো। একদম উইদাউট মিসিং এ দাড়ি কমা সেমিকোলন। ওকে। সেটা দেখে নিয়ম হচ্ছে ডিসি, কনসার্ন ডিসি সেটা পাঠান সিপির কাছে, সিপি পাঠান ইম্পর্টেন্স বুঝে হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, তারপরে সেটা সিএম এর কাছে যায়। তো এর যে ইন্টেন্সিটি অফ দি অফেন্স সেটা পড়ে তখন তুষার তালুকদার ঘাবড়ে গেলেন, এবং লেখাকে স্পেশাল ব্রাঞ্চ, যে দপ্তর সম্পর্কে পুলিশের তথাকথিত কোনো অঙ্গুলি হলে ওঠে না, পুলিশ সম্পর্কে তো বিভিন্ন জায়গায় পোস্টিং নিয়ে কথা ওঠে, এসবি লোক সম্পর্কে সেটা ওঠে না। তাই সত্যি সত্যি আমরা এসবি তে কাজ করেছিলাম সততার সঙ্গে, ভালোভাবে, অনেস্টলি এবং অটোনমাসলি। তো সেই, আর আমি পাক্কা বরিশালী, আমার মাথা নোয়ানো যাবে না, পেন থেকে উল্টো লেখানো যাবে না, আর আমি সামান্য লেখাপড়া শিখি ইংরেজি সাহিত্যে, তা আমি ইংরেজিতেই লিখেছি। আমার মনে হয় ওনাদের ডিকশনারি দেখতে হয়েছে ওয়ার্ডেন্স কিছু, সেটা রাখেনি, আমি মেমোরি থেকে এক্স্যাক্টলি লিখে দিতে পারি। তো এটা বাঁচিয়েছেন ঈশ্বর। তো এইটা দেখার পরে একটা সে তো পরে আসছি, তারপরে একটা দৈরথ শুরু হয়ে গেল আপনার ডিসি বনাম কমিশন। কিরিটি সেনগুপ্ত stood by you, rewarded you with 100 rupees, whereas কি বলে তুষার তালুকদার unleashed all his machinery to harass you and create problem. তোমার ক্ষেত্রে কি হয়েছিল? আমি তো কোনো কিছুই পাইনি, পাওয়ার না পাওয়ার এই ঘটনার পরে নিশ্চয়ই এটা পুলিশ মহলে আর তো গোপন থাকে না। একটা বাচ্চা কনস্টেবল গোবরডাঙ্গা থেকে এসে সে দিনের তাও গাইঘাটা সেইটাই যেখান থেকেই হোক, সে এসে একটা জয়েন্ট কমিশনারকে দৌড় করিয়ে দিল মাস্কেট দেখিয়ে, এবং তার ফলে তাদের যে পরিকল্পনা বা ষড়যন্ত্র যাই বলুন না কেন সেটা কমপ্লিটলি ফয়েলড হয়ে গেল। এরপরে আপনার অবস্থা তো ওখানে খুব
খারাপ হয়ে যাওয়ার কথা, তারপরেও আপনি চাকরিতে থাকলেন কি করে না, এবং বেঁচে থাকলেন কি করে, এটা আমাকে বলুন। আমার প্রতি নানা রকম প্রেশার আসতো, মানে প্রাণে মারার হুমকি দিত। আমি যখন ডিউটি করে বাড়ি যেতাম শিয়ালদা দিয়ে, অনেক দিন অনেক রকম হুমকি এসছে আমার প্রতি বা করতো। তখন কারা দিত? এটা মানে ইউনিয়ন, তখন তো বাম সরকারের ইউনিয়নের যেসব লোকজন ছিল, আমার ব্যাচমেট ছিল কতগুলো। পুলিশের ইউনিয়ন? হ্যাঁ, পুলিশ ইউনিয়ন, তখন ইউনিয়ন ছিল। তখন তো ধরুন হুমকি দেওয়ার জন্য অর্ডার তো স্যার কিন্তু ডিসি, হ্যাঁ ইউনিয়নের কথা তো ইন্টারনাল। হ্যাঁ, ওটা ইন্টারনাল, মানে না যেটা হ্যাঁ বুঝলাম, আপনাকে হ্যাঁ হুমকি দেওয়া হতো। কাজ করতে কর্মস্থলে কি হুমকি দিত? কর্মস্থলে হুমকি দেওয়া হতো নানা ওসিলায়। কোনো কারণে যদি কোনো রকম কোনো কিছু হতো, পুলিশের যেমন 3টে শিফটের ডিউটি হয়, হুম। যদি একটা শিফটের ডিউটি কোনো কারণে মিস হতে পারে হয়তো, তখন আমার মা প্রচন্ড অসুস্থ। আমার মা, মানে আমি যখন সার্ভিসে ঢুকি আমার মা প্রচন্ড অসুস্থ। তার সার্টিফিকেটের কপি দেখলে এত সার্টিফিকেট আছে, মেডিকেল কলকাতা থেকে এই থেকে। কিন্তু আমাকে রেগুলারই বাড়ি যেতে হতো, মানে কষ্ট করে আবার ডিউটি করতে হতো। কোনোদিন নাইট করে যেতে হতো। যাই হোক, সেই সময় আমাকে নানা ওসিল্লায়, মানে যখন দেখলো যে ওইভাবে আর কোনো কিছু করা না, প্রেশার দিয়ে কোনো কিছু না, তখন নানা রকম ওসিল্লাতে আমাকে চাকরি থেকে বরখাস্ত করতে হয়। ও তো বনগা লাইনে ট্রেনে আসতো, ইরেগুলার হতোই, টাইম একটু দেরি আগে পিছিয়ে সবারই হয়। কেন বরখাস্ত করার পিছনে কারণটা কি দেখালো অফিসিয়ালি? কারণটা দেখালো, কারণ বলতে দেখালো যে ছোটখাটো কোনো মানে ডিউটিতে নেগলিজেন্স করে বা মিসকন্ডাক্ট দেখেছে, মিসকন্ডাক্ট, মানে এটা কোন সালে হলো? এটা 97 এ হয়েছে। তার মানে 93 এর ঘটনা থেকে 4 বছর সময় নিল ওরা। হ্যাঁ, মানে আমাকে ডাইরেক্ট করতে পারছিল না, নানা রকম ওসিল্লায় নানা করে কোনো করে নানা রকম পুট আপ করানো হতো। না আপনাকে কি সাসপেন্ড করলো না একদম সামারি তার না, 95-এ আমাকে ডাকা হয়েছিল। পুলিশ কমিশনার ছিল নরকিশোর সিং তখন। কি? নরকিশোর সিং মনে হয়। না না, হ্যাঁ, এই নামে কেউ কমিশনার ছিলেন না। যাই হোক, আমাকে কমিশন পুট আপ করা হয়েছিল লালবাজারে একটা 95। বিকাশ কলি বসু হয়েছে, তারপরে না, আমাদের হয়েছে কি বলে ওই যে খুব চেহারাটা ভালো ছিল, ওই যে বীরেন শাহ। আমি নামটা এই মুহূর্তে ঠিক আমার নলেজে নেই। আচ্ছা। পুট আপ করা হলো, তখন আমি আমার প্রবলেমটা, ফ্যামিলিগত প্রবলেমটা বললাম। বলার পরে বললো যে দেখো বাবা, সবই তো ঠিকই আছে, ডিউটিটা তোমাকে মন দিয়ে করতে হবে। আমি বললাম, স্যার আমি তো ডিউটি করছি, আমি তো ডিউটিটা আমার কোনো চুরি ডাকাতি ছিনতাই নেগলিজেন্সি কোনো কিছু নেই। ডিউটি দিলে আমি ডিউটিটা তো করি, আমি ডিউটি করি না তা তো না। হয়তো আমার কোনো কারণে। তখন কোন থানায় পোস্টেড ছিল? আমি আলিপুর বডিগার্ডে 7 ব্যাটালিয়ন পোস্টিং ছিল। আচ্ছা। 7 ডায়মন্ড হারবার আলিপুরে। তা বললো ওটাকে একটু তুমি মেনটেন করার চেষ্টা করো। আমি বললাম, স্যার আমি যথেষ্ট মেনটেন করার চেষ্টা করি, কিন্তু কোনো কারণে যদি একটু ট্রেনের ব্যাপার যদি লেট হয়ে যায়, সেটাকে আমাকে এগুলো তো এলিবাই ওদের। হ্যাঁ, মানে harass করানো, মানে আমাকে harass করিয়ে করিয়ে। কনস্টেবল পুলিশ কমিশনারের সামনে ঘরে ঢুকতেই তো তার পা কাঁপতে 10 বার, তো কি বলবে সেটা? তারপরে তাও আমি বলেছিলাম, তো উনি বললো যে আমি সব তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু তাহলেও তুমি একটু সতর্কভাবে চলার চেষ্টা করো। কিন্তু আমার কোনোদিন সাসপেন্ড করে বসানো হয়নি বা মাইনে কেটে নেওয়া হয়নি। কিন্তু যা হয়েছে ওই ছোটখাটো পানিশমেন্টের যে পোটা বা তার মাইনে কেটে নেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশের আইনে আছে যে যদি মাইনে কাটা হয় তাহলে ছুটি কাটা হবে না। আমার ক্ষেত্রে ছুটি মাইনে উভয়ও কাটা হয়েছে, এইভাবে আমাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। তো 97 সালে কি ইউ আর সাসপেন্ডেড? আমি মাইনে তুলে নিয়ে 10টা 5টা ডিউটি করে। না, যেটা জিজ্ঞেস করছেন, প্রথমে কি সাসপেন্ড করলেন অথরিটি নাকি তাড়িয়ে দিল? ডাইরেক্ট একবারে একদম ডাইরেক্ট তাই দিলাম। আমি সাসপেন্ডে বসে থাকি। ও 97 থেকে আজ পর্যন্ত আপনি কর্মহীন? হ্যাঁ, আমি কর্মহীন। 2007, 2017, 2027, 30 বছর হতে চললো আপনি কর্মহীন হয়েছেন। তো এর প্রতিকারের জন্য আপনি কি ব্যবস্থা করেছেন? এর প্রতিকারের জন্য বিভিন্ন দপ্তরে অ্যাপ্লিকেশন দিয়েছি, কোর্ট করেছিলাম। কিন্তু কোর্ট করে আমার যা ফ্যামিলি মানে ব্যাকগ্রাউন্ড, মানে আমি দরিদ্র কৃষক পরিবারের ছেলে। সত্যি কথা বলতে কি, আমার যেটুকু যা ভিটে বাড়ি আছে, আমি পেট চালাতে গেলে আমি রাস্তায় বাস করতে হবে। আমার বোন আছে, ভাই আছে, বৃদ্ধ মা বাবা ছিল, বাবা মারা গেছে ধরুন 4 বছর হলো। বৃদ্ধ মার পিছনে এখন আমার প্রতি মাসে মিনিমাম 9 করে অন্তত 1,500 থেকে 2,000 টাকা মেডিসিন লাগে নর্মাল এখনো? ওনার 3টে রকম ওষুধ খাওয়াতে হয়। যাই হোক, বোন আছে, ভাই বেকার, এই ফ্যামিলিকে আমার দেখতে হতো, সবকিছু মেনটেন করতে হতো। এবার এর মতো অবস্থায় আমি যে ওই ভিটেটা বেঁচে আমি যে লড়বো, আইনি লড়াই লড়বো বা উকিল দেবো, সেই ক্ষমতা আমার ছিল না। আমি বিভিন্ন দপ্তরে চিঠি করেছি যতটুকু পেরেছি, যেখানে গেলে হয়তো শুরু পাবো, হয়নি। 10 সাল থেকে আমি চিঠি করে আসছি দিদির কাছে কালীঘাটে। 10 সাল থেকে 11 সালে যখন আসলো তখন। ছেড়ে দাও, 1997 থেকে 2010, এর মাঝখানেও তো অনেকটা সময়, প্রায় 13 বছর। তো আপনি তাহলে কিভাবে মানে
হাউ ওয়াজ ইউর লাইভলিহুড? কি করতেন? দিন চাকরি গুজরাট চলে কি যাবে? করে? দিন গুজরানোর কথা যদি বলি, সে তো অনেক হিস্ট্রি আমি অনেক রকম বলেছি। সেটা আমার এখন দিন মজুরির উপরে, মানে বিভিন্ন রকম কাজের উপরে আমার চলতে হয়। বিভিন্ন রকম কাজ করে আমি দিন গুজরাই, মানে অর্জন করে আমার ফ্যামিলিকে মেনটেন করতে হয়। সোজা যেমন? মাঠে ঘাটে তো কাজ করে। হ্যাঁ, মানে কৃষিকাজ করতে হয় আমার। আচ্ছা, আমি কৃষিকাজ করে জীবন নির্বাহ করি। আমার ফ্যামিলির মুখে দুমুঠো ভাত চলে গেছে। কৃষিকাজ- আমার বাড়ি ঘরের অবস্থা সবকিছু আমি চ্যানেলে দেখিয়েছে, বা সব জানে। অনেক রকম চ্যানেল গেছে, আমার কাছে ভিডিও ক্লিপ গুলো আছে, সব দেখিয়েছে, সব জানে। তারপরে কয়েকটা চ্যানেল দেখেছিল, সেখানেও আমি সব আমি বলেছি, বলার পর সেখান থেকেও দেখানো হয়েছে। তারপরে 2023-এ নবনির্বাচিত সাংসদ শামিরুল ইসলাম হঠাৎ একদিন বিকালবেলা আমি বসে, সাংবাদিকরা আমার বাড়িতে যাচ্ছে, ওই প্রতি বছরই দেখবেন আপনার 18-19 থেকে মানে 21-এর আগ পর্যন্ত, মানে 20 পর্যন্ত আমার বাড়িতে সাংবাদিক যায় বা ছোটা চ্যানেল। আমি বারবার বলি যে ভাই, আমি আর কিছু বলতে চাই না, কেন এই ব্যাপার নিয়ে আমি আর কোনো কিছু বলার মতো আমার মানসিকতা নেই। কেন এত কিছু করার পরে তোমরা তো তুলে ধরছো, কিন্তু কোনো কিছুই আমি সুরাহা পাচ্ছি না। ও যা গেছে আমার জীবনের লাইফে, সেটা তো চলেই গেছে। আমার আর কদিন আছে, আমি বিয়ে থাওয়া করিনি কিন্তু এই ফ্যামিলি দেখার জন্য। এই মতো অবস্থায় ওরা শোনে না, বাড়িতে যেয়ে বসে থাকে, না দাদা কিছু একটু বলুন, কিছু একটু বলুন। আমি বললাম দেখো, বলা মানে বৃথা, তোমরা এখান থেকে চ্যানেলে দিচ্ছ, কিছুটা হাইলাইট হচ্ছে, এইটুকানি যায়। 18 সালে ববি হাকিম ডাকলো কালীঘাটের বাড়িতে, মিলান সংঘ ক্লাবে। সেখানে ডেকে বললো, এতদিন আমরা বুঝতে পারি, জানতে পারিনি, এতদিন জানলে চাকরিটা হয়ে যেত বলে আমাকে রাইটার্স ডাকলো। ডাকার পরে নেট ফল জিরো, কিছুই পাইনি। তারপরে তো তারপরে আবার 18 থেকে এতদিন ওই চলে যাচ্ছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, এই দরখাস্ত, এই দপ্তর, সে দপ্তর করে করে কোন রকম ফেড আপ হয়ে গেছিলাম, আর কোনো কিছুই করতাম না। তারপর 2023 সালের ওই 22 কি 23-এ আমাকে একদিন বিকালবেলা বসে আছি, হঠাৎ দেখি যে একজন ফোন করলো। আমার মা, ভাই, আমি বসে কথা বলছি, কোথা থেকে এসে, কাজের থেকে এসে বসে আছি, কথা বলছি। তখন থেকে ফোনটা আমি বললো যে আমি নবনির্বাচিত সাংসদ শামিরুল ইসলাম বলছি। আমি বললাম, হ্যাঁ বলুন। কোত্থেকে নির্বাচিত হয়েছেন? মানে ওনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ অঞ্চলে হয়। না, মুসল না, ইলাম বাজার না, ওইদিকে কোথায়, মানে বীরভূম। বীরভূম। তাই আমি বললাম, হ্যাঁ বলুন, আপনি কি জিজ্ঞাসা করতে চাইছেন? তা বললো, দিদি তোমার সঙ্গে কথা বলতে চাইছি। বললাম, হ্যাঁ দিন, আমি কথা বলবো। তারপরে কথা দিদি বললো, কিছু সময় পরে লাইন দেওয়া হলো, দেওয়ার পরে আমার সঙ্গে কথা বললো। আমি বললাম মোটামুটি আমার ঘটনাটা। বলার পরে অনেক কিছুই বললো। উনি বলার পরে বললো যে তুমি কি চাকরি করবে? মানে আমার কোটায় যে চাকরি আছে, ওই 18-19 হাজার টাকা পাবে মাসে, আস্তে আস্তে বাড়বে, ওটা পেনশন আছে। আমি বললাম, দিদি আমার বয়স তো শেষের দিকে, আমি ওই চাকরি কেন নেব? আমি যার জন্য, আপনার জন্য এত কিছু করে আমি এখন ওই চাকরি, আমার কোনো চাকরি, আমার চাকরি আমাকেই রিটার্ন করে দেবেন। আমি আমারটাই চাইছি, আমি তো নতুন করে কোনো চাকরি চাইছি না। আর ওই চাকরি চাইলে তো আমার পেনশন থাকবে না, কিছু থাকবে না। আমি বৃদ্ধ বয়সে কি খাবো? আমি তো জীবনে বৃদ্ধ মা বাবা নিয়ে কি খাবো? আমি তো বিয়ে থাকা করিনি, তাহলে আমার তো বাঁচতে হবে। তা তারপরে এই নানান কথা, এই অনেক কথা হওয়ার পরে তা বললো, তাহলে তুমি কি 5 লাখ টাকা নিয়ে কি ব্যবসা করবে? আমি বললাম, দেখুন আমি 5 লাখ টাকা নেওয়ার মধ্যে এখন নেই। তা বললো, ঠিক আছে, তাহলে তুমি এক বুদ্ধি করো। তুমি ফার্স্টে রেখেছিল কালীঘাটের বাড়িতে 24 তারিখ। 24শে জুলাই? হ্যাঁ, 24শে জুলাই 2023। আচ্ছা, মানে গত বছর? গত বছরের আগের বছর? না, গত বছর আগের বছর, মানে 21শে জুলাই মিটে যাওয়ার পরে। কিন্তু উনি একবারও বললো না যে তোমরা এই মহৎ কাজ করো, তুমি নির্মল বেশ। আমি যত চ্যানেলে বলেছি, আমি স্যারের কথা উল্লেখ করেছি, প্রতিটা চ্যানেলে উল্লেখ করেছি যে ওনার অর্ডারের উপরেই কিন্তু ওনাকে আমি বাঁচানোর স্টেপ নিয়েছিলাম। তারপরে বললো ঠিক আছে। তারপর হঠাৎ না 23 তারিখে আমাকে ফোন করে কথা বলা হলো 24 তারিখে দেখার জন্য। না, ভুল হচ্ছে একটু, মানে 22 তারিখে ফোন করেছিল, এই 19 তারিখে বা 20 তারিখে ফোনটা করেছিল, 21শে জুলাইয়ের আগে। বললো 21শে জুলাই মিটে গেলে তোমার 24 তারিখে তুমি কালীঘাটের বাড়িতে আসো। বললাম আমি কোথায় খোঁজ করবো? বললো কালীঘাটের বাড়িতে এসে একজন অফিসারের নাম বললো, পুলিশ অফিসার, ওখানে বললে আমার কথা বলা থাকবে, তোমাকে ভিতরে নিয়ে যাবে। তারপর হঠাৎ আবার 24 তারিখেই আমাকে আবার ফোন করে বলা, তখন হাইকোর্টে এসেছিলাম কি একটা কাজে, আমাকে ফোন করে আবার বলা হলো যে না, কালীঘাট থেকে ওটা আপনারা নবান্নে যাবেন 2টোর সময়। তখন আপনার রায় এলো কি করে? হ্যাঁ, তোমার সঙ্গে কথা হচ্ছে, হ্যাঁ, আপনার রায় হলো? উনি কি করে তার মধ্যে ঢুকলেন? হ্যাঁ, এইবারে আমি তখন বুদ্ধি করে আমি বললাম যে দিদি, আমি একটা অনুরোধ আপনার কাছে রাখতে চাইছি।
যে যা জেনার মানে যে অফিসারের অর্ডারে আমি আপনার বাঁচানোর স্টেপ নিয়েছিলাম, দীনেশ বাজপেয়ীর দিকে বন্দুক তাক করছিলাম, আমি সেই অফিসারকে সামনে নিতে চাই। যদি আপনি অ্যালাউ করেন তাহলে আমি যাব, আর তা নাহলে আমি যাব না। ঘটনাটা উনিই তো মূল সাক্ষী, উনিই জানে। তা বললো হ্যাঁ হ্যাঁ তুমি নিয়ে আসতে পারো। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে আমি ওনাকে নিয়েই যাবো, তাহলে নাহলে যাবো। তারপরে বললো যে তুমি দুটোর মধ্যে তাহলে নবান্নে চলে আসো। যথারীতি আমি আর নির্মল স্যার গেছিলাম, যে আমাদের সঙ্গে ধরুন প্রায় 38 মিনিট হলো, 38 মিনিট কথা হয়েছে এবং খুব সৌজন্য বোধ দেখিয়েছে, মানে ঘরোয়া ফিশ ফ্রাই না ফিশ না, ভালো চা মানে কফি বিস্কুট চাই দিয়েছিল, গিফট দিয়েছে। আর গিফট দিয়েছে। সেই সময় পুরুলিয়া না কোথায় একটা অনুষ্ঠান ছিল, তার কয়েকদিন পরে তার গিফট কপিও আমার কাছে আছে। আমাকে স্যারকে দুটো গিফট দিল, খুব শান্ত হাসি মেজাজে করলো। আর স্যার বললো যে দিদি আপনি তো প্রাইম মিনিস্টার হয়ে যাবেন। তা বলছে না না প্রাইম মিনিস্টার হবে না, একটু হাসি কিসের মধ্যে মজা করে। যাই হোক, তারপরে যথারীতি প্রাইম মিনিস্টার আমাদের এরকম দিদি বলতে পারবো তো শুনবে? হ্যাঁ দেখিস আমাকে ধরুন গালাগাল করে, হ্যাঁ তারপরে আমরা না কি করে বললি, আমি তো দীক্ষিত বলে অনুকূলজি বলে হ্যাঁ জায়গা দিয়ে দিয়েছি, তাকে জায়গা দিয়ে দিয়েছি। এবার এই মতো অবস্থায় হোম সেক্রেটারিকে ডাকলে, হ্যাঁ তখন হোম সেক্রেটারি এরপরে আমি আসছি। তার আগে আপনার কাহিনীটা শুনি, যে আপনি যে ওই সাহসটি দেখালেন, যে সাহসটি দেখানো সাধারণত একজন পুলিশ অফিসারের কাজ নয়, হ্যাঁ, কিন্তু আপনার বিবেকের ধারণায় বলুন বা ঘটনার ভয়াবহতা দেখে আপনার একটা সৎ প্রতিক্রিয়ায় বলুন, আপনি যে এই সাহসী কাজটা করলেন, ওর তো বেচারা চাকরি, আমি বলি আপনার হেনস্থাটা কিভাবে হয়েছে? আমি কিন্তু আমার ডিউটি পালন করেছি, আর সাহসিকতা থাকবে বলেই তো পুলিশে, তাহলে তবে অধ্যাপক হতাম বা অন্য প্রফেশনে যেতাম। সুতরাং সেই সাহসিকতা আমার দেখানো উচিত ছিল, টু সেভ এ নোবেল লেডি। তখন আমি তাকে সেটাই মনে করেছি, এবং সেটা আমার অ্যাক্টেড আপন মাই অ্যাডভাইস ও করলো। আমার এগেনস্টে যেটা ওরা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নিল, ওরা মানে সেই একেবারে আমি বলবো বর্বর লেফট ফ্রন্ট। আগে আমার শত্রুর নাম ছিল অনিল বিশ্বাস, বুদ্ধদেব ভট্টাচার্য, তুষার তালুকদার। তাতে ওরা ডিসপ্রপোর্শনেট প্রপার্টি দেখিয়ে একটা ভিজিলেন্স ইনকোয়ারি হল, ডিপার্টমেন্টাল। প্রথমে আমাকে নিয়মটা মেনটেন করছে, জানে আমার আই এম অলসো ইকুইপড উইথ থেস্পিয়ান লয়ার্স, রাইট ফ্রম নাও এপেক্স কোর্ট জাজ টু সিদ্ধার্থ সরকার। তাতে ওরা নিয়মটা মেনটেন করলো। তা আমার ভুল করে ওরা করেছে 2,21,000 টাকা আমার ডিসপ্রপোর্শনেট। তখন আমাদের ব্যাংকে 55 লক্ষ টাকা রয়েছে হোয়াইট টাকা, তো ওটা দাঁড়ালো না। এরপরে তাও একটা গাজোয়ারি ডিসমিসাল অর্ডার করলো, প্রুফড ন্যাচারালি ট্রাইব্যুনাল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সংক্ষেপে বলি ইনিংস অ্যান্ড ইনিংস। আমার যারা মামলা লড়েছেন তারা এখন মহামান্য বিচারপতি আমাদের কলকাতা ন্যায়ালয়ে, আমার সুপ্রিম কোর্টে আছে। আর আমার মামলা যারা লড়েছেন তার মধ্যে বাদ নেই কেউ, নাম আর করছি না। নামটা বলুন না, নামটা। যেমন এই কল্যাণ ব্যানার্জি, কিশোর দত্ত, দীপঙ্কর দত্ত, জয়মল্ল বাগচি, শেখর বাসু, বলাই রায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অরুণ প্রকাশ চ্যাটার্জি, অজিত পাজা, শক্তিনাথ মুখার্জি, অরুণ জেটলি, গোপাল সুব্রমণিয়াম, দীপঙ্কর গুপ্ত, সিদ্ধার্থ শঙ্কর। কটা বলবো? তার মানে অনেকেই নেননি, অজিত পাজা ছাড়েননি। তো বিকাশ দাও রেয়ার, দীপঙ্কর দত্ত 101 টাকা, কিশোর 101 টাকা, জয়মাল্য বাগচি দিতাম না, শেখর বসু নেননি। প্রশ্ন হচ্ছে অনেকে নিয়েছেন, অনেকে নেননি। তা আমাকে উপরালা, আমি যে পরিবার থেকে এসেছি আমি সেটা অ্যাফোর্ড করতে পেরেছি, কারণ বাঁচতে হবে আমাকে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ওরা হেরে গেছে। আলটিমেটলি অনারেবল জাস্টিস রুমা পাল পুলিশ কমিশনারকে 14 ডেজ সেন্টেন্স দিলেন। তো 14 ডেজ তখন কি রুমাদি সুপ্রিম কোর্টে না, হাইকোর্ট, এস এম ভট্টাচার্য। সেদিন কোর্টে জয়ন্ত মিত্র ব্যারিস্টার, কল্যাণ ব্যানার্জি, বিকাশ ভট্টাচার্য, দীপঙ্কর দত্ত, কিশোর, সবাই। এবং কিশোর দত্ত ছিল আমার অ্যাডভোকেট অন রেকর্ড। এইগুলো কেন বলি, মামলাতে আপনি জানেন স্ট্র্যাটেজিক্যাল ওয়েব। আমার খেলা জিততে হলে মারাদোনা নেব না পেলে নেব, এই ডিসিশন ঠিক না হলে বিচার বিভাগে আমি আমার অভিজ্ঞতায় বলছি জেতা যায় না, ডিসপাইট অল মেরিটস ইন এনি কেস। তারপরে ওরা হেরে সুপ্রিম কোর্ট এসএলপি করতে তো দীনেশ বাজপেয়ী সমস্ত থানার ওসিদের কাছ থেকে যা তোলার তুলেছেন, সেখানে গৌতম মোহন চক্রবর্তী চলে গেছে।
আমার হয়ে দাঁড়ালেন সিদ্ধার্থ শঙ্কর রায়, দীপঙ্কর গুপ্ত আর কল্যাণ ব্যানার্জি গেল। তো দুজন বিচারপতি এস কাদ্রি, নানাবতী একবারে বললেন, হোয়াট ইজ ইউর কেস মিস্টার রে, আপনার সো মেনি ডেজ অ্যান্ড আওয়ার্স সুইট ফেস। উনি শুধু বললেন দূর থেকে যে আমার আইটি অ্যাপ্রুভ প্রপার্টিজ ক্লায়েন্ট, হি হ্যাপেন্স টু বি সাবঅর্ডিনেট অফিসার, আর তাকে হ্যারাস করার জন্য এই গভর্নমেন্ট একদম কোয়াস্ট, ওদের পিটিশন শুনলই না। তো আমার অনেক গেছে, আমি জেরক্স টাইপ করেছি না হলো 10-20 লাখ টাকা টোটাল আসা যাওয়া নিয়ে। সিদ্ধার্থবাবু পয়সা নেননি, জয়ন্তবাবু নেননি। আপনার কাছে ভিজিলেন্স কবে হলো? ও আমার 14ই জানুয়ারি 94। ও, তারপরে আপনারটা একদম ইমিডিয়েট ইমিডিয়েট। এবং তারপরে ভিজিলেন্স করে কি চাকরি না, প্রথমে সাসপেন্ড করলো, ডিসপ্রপোর্শনেট হিয়ারিং চলবে, বিকাশ ভবনে যেতাম। তারপরে ওরা একতরফা যে না, অল চার্জেস আর প্রুভড। তো সেটা তো হয়ই না। এরপরে আমি যখন কোয়াশ করে দিলাম, এবার এফআইআর করতো, সেম সেলফ সার্ভ কজ অফ অ্যাকশন, একটা হাবড়া থানায়, সেটা কোয়াস্ট করে 82। আবার করলো সুপ্রিম কোর্টে হেরে গিয়ে, আবার হেয়ার স্ট্রিট থানা সেম, আবার সুপ্রিম কোর্ট। এটা না দলিল ফাইনালি শেষ হলো। ফাইনালি বলছে, ফাইনালি শেষ হয়েছে 2009। তাতে কোর্ট বলছেন যে গভর্নমেন্ট হ্যাজ কমিটেড ফ্রড অন পাওয়ার, arbitrary, malafide, beyond the scope of any law and procedure, fraud on power, এই ল্যাঙ্গুয়েজ, আই ডু হ্যাভ অল দোজ রেকর্ডস। তো সিদ্ধার্থ বলেছিলেন অ্যামনেস্টিতে একটা ঠুকে দিতে, যে আর্মি বা পুলিশ যদি হ্যারাস করে কোনো সিটিজেনকে, তাহলে ফিট কেস ফর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তো লড়বো কি? বেসিক্যালি তো আপনি কি ফেরত পেলেন? না, ফেরত আমি আমার কনসিকিউশন প্রমোশন গুলো আপনি ডেপুটি কমিশনার দিয়েছেন, এবং কিন্তু গ্রেডেশন যেটা ফিক্সেশন, সে কোনোটা 4 বছর 7 বছর পরে পরে, সেটারও গভর্নমেন্ট অর্ডার আছে, জিও আছে আমার কাছে। সেটা আজ প্রিন্ট করে, কাল করে, পরশু করে দিদি ডেকে সেটা অর্ডার দিয়েছেন চিফ সেক্রেটারিকে, ইমিডিয়েটলি নির্মলের সবকিছু দিয়ে দাও, ওকে আবার এ করো, ওএসডি করে রাখো এসবিতে, ভালো কোয়ার্টার টোয়ার্টার দাও, ওর ওয়াইফ নেই। এই 25-এ ওই যে গেলাম একসঙ্গে। তারপরে ওরটা বললো, দরখাস্ত নিয়ে গেছিলাম, গোপালিকা বাবুকে ডেকে বললে লোকে রিইনস্টেট করো উইথ অল রেট্রোস্পেক্টিভ বেনিফিটস ইনক্লুডিং প্রমোশনস। এবার গোপালিকা বাবু বললেন, ম্যাডাম আমি ফাইল দেখে নেব। খেলেন ধমক, ফাইল দেখবে কি গৌতম, ওরা কি ওর ফাইলটা ঠিক রেখেছে? পুলিশ তো লাল নীল সাদা কত কালি আছে, যা করবে আমার কাছে আনবে, আমি অ্যাপ্রুভ করে দেবো। আমারটা আমি আর চাকরি করবো না বলে ওএসডি আমি বাইপাস করার চেষ্টা করলাম। দিদি আমার আর তাছাড়া আমার পাওনা দাওনা রয়েছে, কত পাওনা পাবি পাবি পাবি, ঠিক আছে, এই গোপালিকা বলছে পাওনা দিয়ে দাও, আমার ফাইলও রেডি, ঠিক আছে। এবং আমাকে সিপি বললেন, তাহলে আমার মেয়ের কাছে থাকি ব্যারাকপুর, তাহলে ব্যারাকপুর কমিশনারকে বলে দিচ্ছি। তা আমার তো অ্যাকচুয়ালি বাড়ি থেকে মেয়ে, আমার স্ত্রী নেই, মেয়ের নাতনি সবাই টেক রেস্ট, নো ফার্দার এনিক্স ইন পুলিশ সার্ভিস। ইন এনি কেস, যেহেতু অনারেবল সিএম বলেছেন, আই ক্যানট সে নো, ঠিক আছে। এটাও আমি অনার করি তাকে, আমার সঙ্গে তার পার্সোনাল রিলেশন, শি নোজ মি, দ্যাট ইজ মাই অ্যাসেট, আর কিছু না, আমার অন্য কোনো লেনা দেনা নেই। তো এরপরে আমার ফাইল রেডি, আমি আমাকে সিপি ডেকে সবাইকে বলে আমার ফাইলটা দেখে নিও, ভুল না হয়, অনেক টাকা পাবো। আর নোশনাল জয়েন্ট কমিশনার, আই এম এন্টাইটেলড টু গেট দি র্যাঙ্ক অফ জয়েন্ট কমিশনার নোশনালি, তাতে আমার পেনশন বেনিফিট আসবে। তা আমি ওগুলো আর মাথায় রাখছি না, আমি বিশ্বাস করি ফেট ইজ ডেস্টিনি, ডেস্টিনি ইজ ফেট, ইট ইজ ইনডমিটেবল। ওর দিকে আমার হচ্ছে দুর্বলতা। তো আপনি কি টাকাগুলো পেয়েছেন? ওই ডিসি হিসাবে নর্মাল যেটা পেয়েছি, আরো টাকা পাওনা আসেনি। কত টাকা পেয়েছেন আর কত পাবেন? পেয়েছি 32-32 লাখ টাকা পেয়েছি, তখন তো মাইনে কম ছিল। আর ইন্টারেস্ট ধরলে 2 কোটি টাকা পাবো, আরো পাবেন? পাবো। ইন্টারেস্ট সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাজমেন্ট আছে, ডিলেড পেমেন্ট বাই দি অথরিটিস, পেনশন হয়ে গেছে, তাহলে তাকে ইট উইল অ্যাট্রাক্ট ইন্টারেস্ট রেঞ্জিং ফ্রম 9% to 18%। তো আপনি সেটা পার্সু করছেন? এবারে করবো, দেখে দিদির সঙ্গে একবার দেখা করবো, দিদি আমি মামলা করলে তো তুমি রেগে যাবে, ইট ইস দি গভর্নমেন্ট অর্ডার দিয়েছিল, কি করবো? আমি দিদিকে জানিয়েই করবো, না জানিয়ে কোর্টে যাবো না এগেনস্ট দিস গভর্নমেন্ট। তো এইটা কেন হলো না বলে, তার মানে কি কোর্টটা পড়ে আছে? তার মানে আমি বলছি এটা, সেটা হচ্ছে আপনারা দুজন গেলেন, ওই সমীরুল ইসলাম তার দৌত্যে
দুজনে গেলেন সিএম ডেকেছিলেন, আমি বলছি ইনভাইট করেছেন, সিএম ইনভাইট করেছেন, আপনারা গেছেন, এ অভাবনীয় ভালো ব্যবহার। আমি বলছি ও তাই করেন উনি। তারপরে তিনি ডেকে চিফ সেক্রেটারির উপরে তো প্রশাসন কেউ হয় না, না, হাইয়েস্ট, হাইয়েস্ট, গোপালিকাকে ডেকে বললেন এর করে দিতে তখন হবে, তিনি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হোম, ওকে, কিন্তু পরে তিনি চিফ সেক্রেটারি। হোয়াট এভার, চিফ মিনিস্টার ইনস্ট্রাক্টিং দ্য চিফ সেক্রেটারি টু ডু সামথিং, দি পিভট ক্যারেক্টার, হাইয়েস্ট অথরিটি। আমি বলছি, অ্যান্ড ইট ডাজ নট হ্যাপেন। তুমি ব্যাপারটাকে কি করে দেখো? ব্যাপারটা কি বলবো, দেখো আমি আমার কথা হচ্ছে আমি ব্যাপারটা এতক্ষণ ধরে ট্রুথফুলি আমি কথা বলছি, আর তোমরাও ট্রুথফুলি আনসার দিচ্ছ, সুতরাং দিস কোয়েশ্চেন ইজ ভেরি সেন্সিটিভ। সেই জন্য আমি বারবার করে বলছি যে আজ না হয় কাল না হয় পরশু আমাদের এই কথোপকথন অবশ্যই দিদিমণি দেখবেন, ঠিক আছে? তোমার কি মনে হয় যেটা যে জিজ্ঞেস করছেন? আমার বক্তব্য হচ্ছে তাহলে কি দিদিমণির বিউরোক্রেসিতে একটা অংশ আছে যারা দিদিমণিকে তোয়াক্কা করে না, নাকি এক ধরনের পলিটিশিয়ান আছেন যারা ঘরের মধ্যে একরকম বলেন, আমি একটু ইন্টারাপ্ট করবো? হ্যাঁ না, ঘরের হ্যাঁ, মধ্যে একরকম বলেন তুমি বলো। আর ঘর থেকে বেরিয়ে গেলে আরেক রকম নির্দেশ দেন, এই দুটো কোনটার সম্ভাবনা বেশি? আমার তো এখন যেটা মনের ধারণা, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে যখন চিফ মিনিস্টার বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তখন আমি চাকরিটা পাবো, খুব আনন্দে ছিলাম, বাড়িতে গেছিলাম, স্যারও ফোন করলো যে বাড়িতে পৌঁছে যাবে, হ্যাঁ আমি আমি মারে বললাম, মা খুব খুশি, যাক জীবনের লাস্ট জীবনে যদি চাকরিটা পাবো, যেহেতু চিফ মিনিস্টার বলেছে, যিনি পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার। আর আমি জানি মমতার আদেশ কোনো সময় লঙ্ঘন হয় না, উনি আদেশ দিলে আদেশটা অক্ষরে অক্ষরে পালন হয়। এখন এটা আমাদের ক্ষেত্রে আইওয়াশ করানো হয়েছে কিনা, ডেকে যে সান্ত্বনা দেওয়া হয়েছে, সান্ত্বনা দিয়েছে যে আমরা সেই সান্ত্বনা নিয়েই হয়তো বুকে চলে গেছি, যে আশায় আশায় থাকবো। তাহলে উনি নিজেই বললো, ওএসডি কে নাম্বার দিল, সব নাম্বার দিল যে খোঁজ নেবে বা ফোন করে জানলে কি হলো, কিন্তু তাদের কাছে অনেকবার মেসেজ করছি, ফোনই ধরে না। স্যারও করেছে, স্যারও অনেকবার করেছে, যত নাম্বার স্যারও করেছে, আমিও করেছি, অনেকবার মেসেজ করেছি, সেই মেসেজের কপিগুলো আমার কাছে আছে একটা। তারপরে আমি মেল করেছি দিদিকে, কালীঘাটের বাড়িতে ফোন করলে বলে হ্যাঁ আপনার ব্যাপারটা, আমার গলা শুনলে নাম শুনলে বলে হ্যাঁ হ্যাঁ ওটা নবান্ন পাড়ে দিদি দেখছে। আমি বললাম ওটা 10 মিনিটের কাজ না, চিফ মিনিস্টার যদি বলে দেয় 10 মিনিটের কাজ, যিনি পুলিশ মন্ত্রী পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আদেশ দেওয়ার পরেও, তারপরেও এখনো হলো না, 1 বছরের উপরে হয়ে গেল, 1.5 বছর কভার করতে যাচ্ছে, এখনো পেলাম না, তাহলে এটা কি আমার আর পাওয়ার আশা থাকতে পারে? তাহলে এটা আইওয়াশ, আমাদেরকে সান্ত্বনা দেওয়া, এটাই আমি ভাববো। তখন কি বলছে? তখন তার কেউ ফোন ধরে না, বলেছিল যে কোনো প্রবলেম হলেই তুমি দেখা করবে বা আমার সঙ্গে কথা বলবে। এখন তো দিদির কাছে ফোন চাইলে কেউ আর ফোনই দেয় তো না। তুমি কেন সৌমিরুলের কাছে গেলে না, যার মাত্র সৌমিরুল তো দেখাই করে না, স্যারও অনেকবার ফোন করেছে, সে তো দেখাই করে না, ফোনই ধরে না। আমি আমার উপলব্ধি নিয়ে বলি। হ্যাঁ আমি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী, যাকে দিদি বলি, এখনো আমি দিদিই বলি, উইথ হার পারমিশন, লিবার্টি। কিন্তু বাট হোয়াই ইউ আর এ গভর্নমেন্ট অফিসার, হোয়াই শুড ইউ কল হিম? আমি এখন গভর্নমেন্ট কোথায়, না যখন তখন তখনও বলতাম, দিদিই বলতাম। কেন বলতে? সে পারমিটেড। পারমিট করলেই বলতে হবে না, আচ্ছা, সেটা আপনার ইউনিফর্মের তো একটা মূল্য আছে, আপনি একটা রাজনৈতিক না, নেতাকে দিদি কেন বলবেন? সাধারণত আমি ইউনিফর্ম পরে দিদির সামনে যেতাম না, নাকি এটা বাঙালিদের আধিক্যতা? না আদি খেতাম না, মন থেকে দিদিকে আমি পছন্দ করতাম। সেটা বলুন। যে অচলায়তন বর্বর পার্টি 34 বছর ঘেরে বসেছিল, তার প্রধান ভিকটিম আমি, আমার অন্য আত্মীয় স্বজন, তাকে সরাতে পেরেছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। সে তার দিনগুলো জানি, যে মোটরসাইকেলের পিছনে বসে সেই ওই ওর নামটা ভুলে গেছে, তার বোমা পড়ছে, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। যখন এই যে বাবরি মসজিদ ধ্বংস, সারা কলকাতায় কিন্তু মাদার টেরেসা আর মমতা বন্দ্যোপাধ্যায়, আর ছোটদা সোমেন মিত্র থেকে সব ঘরের মধ্যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি কেন, আমি সেন্ট্রাল তালতলা থানার উপর থাকতাম। তার যাই হোক, একটু বলি, আপনার অ্যাসিস্ট্যান্টটা বলুন। আমি আরেকটা বলি, দিদির যা ইমোশন আছে সেটা ভারতবর্ষের কারণ নেই, এখানে সবাই ডিফিটেড। আর তিনি হয়তো পারছেন না আমাদের মতো ভাইয়েদের জন্য এই জায়গাটায়। তো আমি বিশ্বাস রাখি দিদি কোনো হিপোক্রেসি আমাদের সঙ্গে করেননি, উনি দেবেন বলেই ডেকেছেন আন্তরিকতার সঙ্গে। কারণ আমি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, তো চা খাইয়ে প্রণাম করেছি, নিজে আমি খালি পাই, নিজেও খালি পাই, আমার অডাসিটি হতে পারে দিদি স্যান্ডেল কোনো খালি পায়, সেইভাবে নিজের মায়ের পেটের দিদি ওই ব্যবহার করবে কিনা জানি না। আমি এখনো বলি সবগুলো দীক্ষিত, এটার মধ্যে কোনো ওনার কোনো দ্বিতীয় চিন্তা ছিল না। মাঝখানে টায়ার বিলো, দিদির হাতের বাইরে কিছু অফিসার এখনো আছে
যেটা দিদি জানতে পারছেন না। সামনে তো ম্যাডাম ম্যাডাম বলবে, কিন্তু বাইরে বেরিয়ে তাদের লবি কাজ করে। না, এই যে গোপালিকা যাকে ইনস্ট্রাকশন দিয়েছে, হ্যাঁ। এই গোপালিকা মানে ইন টার্মস অফ ইন্টিগ্রিটি হ্যাঁ। আপাদমস্তক একটা ডিসক্রেডিটেড লোক। হ্যাঁ। যখন উনি এসডিপিও ছিলেন না এসডিও ছিলেন, দিয়েছে। তখনও গাড়ি রেজিস্ট্রেশন থেকে পর্যন্ত টাকা খেত। সেটা জানি। আর দ্বিতীয় কথা হচ্ছে গোপালিকার এখানে আমাদের ক্ষেত্রে হচ্ছে পুলিশ লবি, যেটা বলে দিই, আইএস লবিটা না। আইএস এ আমার অর্ধেন্দু সেন থেকে শুরু করে বাসুদেব বন্দ্যোপাধ্যায়, দে আর অল ফেয়ার অফিসার্স, ইভেন গোপালিকাজি, ঠিক আছে। আটকাচ্ছে পুলিশ লবিটা। আপনি জানেন পুলিশের লবিটা ভয়ঙ্কর। সেখানে ওই যেহেতু দীনেশ বাজপেয়ীকে, তুষার তালুকদারকে কনভিক্টেড করা হলো, 2000 টাকা আমাকে দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে দিয়েছে, এবং আমাকে প্রাণে বাঁচিয়েছে সিদ্ধার্থ সত্যটায়। তিনি বলেছিলেন যে তুমি সিপির কাছে কিন্তু মেশাবো, তোমাকে রান ওভার করে দেবে ওই যদি কনভিকশন হয়। তুমি জানো না কি হয় থানা অফিসার? আমি স্যার তাহলে আপনি করুন। পরের দিন আবার মেনশন করে ওই সেন্টেন্সটা ওয়েট করে 2000 টাকা ওইটা রাখলেন, মানে ওর 14 ডেজটা বাদ দিয়ে। তো আমি বেঁচেছি অনেকভাবে। আরো আমার অকৃতজ্ঞতা হবে, আমাকে প্রাণে বাঁচিয়েছেন মহামান্য সুভাষ চক্রবর্তী অ্যান্ড শৈলেন্দ্র, বিকজ অফ আমাদের পূর্ববঙ্গের ব্যাপার। বাবা ডাক্তার ছিলেন, ওরা আমাকে প্রাণে বাঁচিয়ে গেছেন। বুঝতে পারছি, আমি মরিনি, চিতা সাজানো হয়ে গেছে। তো আমি আমার মতো জায়গায় আছি। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের লবি বলতে পুলিশের লবিতে যারা বলে দেই, ওই যেহেতু পুলিশ কমিশনার তুষার তালুকদারের অ্যারেস্ট অর্ডার হলো, তার লবিতে যেমন আমাদের গৌতম মোহন চক্রবর্তী, যেহেতু তো প্রচুর নজরুল ইসলাম, ও নিজেকে ফেয়ার বলে টিভিতে দেখায়। আমি যদি যাই বলবো, ওর মতো করাপ্ট অফিসার তো পাইনি কাউকে। আমার জন্য আমাকে যে চার্জশিটটা দিয়েছিল, তার জন্য ফ্রড অ্যান্ড পাওয়ার, আমি ওর নামে তো মামলা করতে পারি এখনো। হি সাইন্ড দিস ডকুমেন্ট বিং দি ডিসি হেডকোয়ার্টার্স। না, কিন্তু সেই লবির রেমনেন্ট কি আজও আছে? হ্যাঁ, পুলিশের এরকমই আছে, লেনদেন চলে, অনেক কিছু আছে। বড় বাজার হয়তো পোস্টিং করে দিচ্ছে কাউকে, কাউকে হয়তো আগে ডিসমিস করার কথা করেনি, সিরাজুলের মতো ছেলেকে ডিসমিস করলো। পুলিশ তো মোটিভেটেড কাজ করে, আমরা কয়েকজন করিনি, করবো। এবার আমার শেষ প্রশ্ন আসছি। আপনারা আমাকে যা বললেন সেটা সুশান্ত চ্যাটার্জির কমিশনকেও নিশ্চয়ই রেকর্ডেড, এবং তাতে আজকে আমাকে যা বললেন আপনি, আমি জাস্ট রিক্যাপিচুলেট, আপনি বললেন আপনি সকর্ণে শুনেছেন জয়কৃষ্ণ ঘোষ, সেটা তাইলে ওখানে বলা আছে। আচ্ছা, জয়কৃষ্ণ ঘোষ তাকে মেরে দেওয়ার পরিকল্পনা করছে। উনি করেননি, পার্টির হয়ে উনি বলেছেন, উনি বলেছেন হবে। আপনি যা দেখেছেন সেটা আপনি লিপিবদ্ধ করেছেন একদম। উনি যা দীনেশ বাজপেয়ী কি গালাগাল দিয়েছেন সেটাও আপনি, আমিও বলেছি, ও বলেছে, ও লিপিবদ্ধ করেছেন, আপনিও করেছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, সুশান্ত চ্যাটার্জি রিপোর্টের পরে সেদিনকে যে পুলিশ অফিসার দিদিমণির প্রাণ নেওয়ার জন্য আকুলি বিকুলি করছিল, কোনো অ্যাকশন নেই, তাদের একজনের বিরুদ্ধেও কোনো অ্যাকশন হলো না। কেন? ওয়াই? এই ব্যাখ্যাটা আপনি সৎভাবে দেন। সেটা তো আমাদের কাছে চিন্তার বিষয় এবং অনেক সন্দেহের বিষয়। আমার একটাই চিন্তা, তখন হোম সেক্রেটারি ছিলেন ওই বামফ্রন্ট আমলে মনীশ গুপ্ত। তিনি কিন্তু এর বিন্দু বিষয়গুলো জানতেন না, যদি মেরে দেওয়া হবে কি বাঁচানো হবে। কিন্তু ইম্পারেটিভ হইতে হি ওয়াজ হেল্ড রেসপন্সিবল। তো তিনি পরে এই গভর্নমেন্টের ক্যাবিনেট মন্ত্রী, তো তাকে বাঁচানো এছাড়া আমার কাছে কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই। এটা যেমন একদিক থেকে গ্রহণযোগ্য, অন্যদিকে আরেকটা গ্রহণযোগ্য থিওরি, যেটা আমি আমার 43 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে বলি, সেটা হচ্ছে রাজনীতিবিদ যখন বিরোধী থাকে তখন তার চেহারা যেমন হয়, সেই রাজনীতিবিদ যখন শাসক হয়ে যায় তখন দেখা যায় যে এক্স্যাক্টলি তার পূর্বসূরি শাসক যা করেছে সেও সেটাই করে। নইলে আমি তো শুধু বাম জমানায়, আপনাদের ঘটনা নয়, বাম জমানায় যেসব পুলিশ অফিসাররা একেবারে আদা জল খেয়ে অ্যান্টি তৃণমূল করেছে, তাদের এভরিওয়ান হ্যাজ বিন রিহ্যাবিলিটেটেড, প্রমোটেড, রিওয়ার্ডেড। ঠিক আছে, তাহলে কি এটা কি সেই যে যায় লঙ্কায় সেই হয় রাবণ কেস? না, সেক্ষেত্রে আমার বক্তব্য, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি, না, আমার বক্তব্য যে মনীশদা করেননি, মনীশবাবু করেননি, সেটা সিএম জানেন।
CM also knows how to protect his minister from, ওনার কাছে গোটা পৃথিবী আছে, ওনার ল ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করে বলতে হবে যে ভাই এই অফিসার গুলোই করেছে, এটা অন রেকর্ড। যেখানে সুশান্ত চ্যাটার্জি বলছে আপনারা কিন্তু কেউ রিভার্ট করছেন, রিভার্ট না করার অর্থ হচ্ছে যে দিস ইজ ফর 10 মিনিটস হ্যাঁ আপনার ভেবে বলুন, ভেবে বলুন, এবং রিভার্ট না করার অর্থ হচ্ছে ওই রিপোর্ট অ্যাডমিটেড হয়ে গেল কালাধারে রয়ে গেল কিন্তু এবং জুডিশিয়াল কমিশনের সামনে। জ্যোতিষার কমিশন। Also he was the chief justice. ঠিক আছে, নাও মাই কোয়েশ্চেন ইজ যে সিএম তার মন্ত্রীকে বাঁচানোর জন্য অফিসারদের সেই সময়কার যারা ততদিনে রিটায়ার করে এটা গেছে, ছাড়া ধরে নেওয়ার কোনো আমার কাছে গ্রহণযোগ্য কারণ নেই। আরেকটা বলি, পুলিশের তো সুমোটো এফআইআর করা উচিত ছিল। এই ডিসি ডিডি গৌতম মোহন চক্রবর্তী ওসি এয়ার স্টেটকে বলবে যে অ্যাটেম্পট টু কমিট মার্ডার নন বেলেবল, সেটা কেন করলো না? সেটা এখনো করতে পারে। দিদির যে প্রফিউজ ব্লিডিং ছবিটা আছে, আমার কাছেও আছে, সারা দুনিয়া দেখেছে। তাহলে মাথায় যদি লেথাল উইপেন যেটা দিয়ে ফেটাল হতে পারে, রক্ত পড়ছে ঝরঝর করে, তাহলে এয়ার স্টেট থানার ওসি কি করেছিল, ডিসি ডিডি কি করেছিলেন, ইনচার্জ অফ দ্য ক্রাইম সিপি কি করেছিলেন? না, কমিশন লাগে না, তারা তো commission- অ্যাকমপ্লিস ছিল। না, ওই যে ঘটনাটা ঘটলো তখন তো তার অ্যাজ এ পুলিশ অফিসার তো অ্যাকশনটা নিতে হবে। এ তো কিরণ বেদী হলে দেখতেন কি হতো, এইচএস অফিস চার্জে থাকলে কি হতো দেখতেন, সৌমেন মিত্র হলে কি করতেন দেখতেন, তাই না? ব্যাপার হচ্ছে বিকাশ কলি বসু হলে কি করতেন দেখতেন, নিরুপম সোম হলে কি করতেন দেখতেন, বোঝাতে, সুজয় চক্রবর্তী হলে কি করতেন দেখতেন। এরা তো একেবারে কমিটেড। তার যে অব্লিগেশন টু পারফর্ম ডিউটি অ্যাজ দ্য ডিসি ডিডি ইজ দ্য ইনচার্জ অফ দ্য ক্রাইম অফ দ্য সিটি, আমি সেটা সেটা করেনি কেন? কমিশন তো পরে। সেটা তো তার সময়কালের কথা। হ্যাঁ, আমি যেটা বলছি সেটা ইজ এ পোস্ট ফ্যাক্টর। এটা আমরা প্রেয়ার করবো তাহলে সিএম কে, যে আমরা যে উইটনেস দিলাম রেকর্ডেড, সেটা সার্ফেস তো আনা উচিত দিদি এজ দ্য সিএম। হ্যাঁ, অন্তত ইতিহাস জানুক। বলবো ডু জাস্টিস টু দি কমিশন Not only do justice to history and posterity and your post. and your post. Otherwise তো মানুষ যদি সত্যটাই না জানতো তাহলে এত ঘটা করে এত খরচা করে সেই জায়গায় বলি, কমিশনে করার কি দরকার ছিল? যেটা বলতে চাইছিলাম, একটা মারাদোনা একবারই একা গোল দিয়েছে। এই প্রায় রাজ্য চালানো একা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব নয়। আমার মতো অনেক ভাই আছে, ওই দিদিকে কাদা ছেটাচ্ছি, সামনে দিদি, বাইরে বাইরে মারাদোনা, সামনে সব চারাপোনা। আমি আপনাকে পরিষ্কার করে বলছি, সেই জন্য দিদির যেটা একটাই ভাবে, সেখানে সব পরাজিত, কেউ নেই। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। তাহলে ভাইয়েরা কি করছে, অন্য মন্ত্রীরা কি করছে, কার উপরে ভরসা করবেন দিদি? আপনি বলুন এই ক্যাবিনেট কি আছে যার ভরসা করা যায়? প্রত্যেকের সম্পর্কে বক্তব্য আছে। অশোক দেব সম্পর্কে নেই, তাপস রায় ছিল তার সম্পর্কে নেই, আর কার সম্পর্কে নেই বলুন? সবার আছে। দিদি একা কি করবেন? আমার বাবা অসহায়, কি বর্দা, আমরা 5 ভাই এদিক সেদিক বিলিকছিলি, তাহলে কি দিদি কি করবেন? দিদি ইজ হেল্পলেস, বাট মরালি শি ইজ পারফেক্টলি দিদি। এই জন্যই বলেছিলাম তুমি প্রাইম মিনিস্টার হবে দিদি, তখন কি চিনবে, এবং তাহলে দেখিস তুই কি হয়, তাই না? আউট আমি তাকে ওকে, তো আমারও আশাবাদী দিদি প্রাণে গেলে ওর চাকরিটা হবে। আমিও আশা করি দিদি যে অর্ডার হয় না, এটা মানি না। যদি আমার এই অনুষ্ঠান তিনি দেখেন, তাহলে একেবারে কর্মজীবনের রূপান্তে এসে সিরাজুলের দিদির অর্ডার পালন হবে না এটা ভাবতে পারি না। না, আমি বলছি, আমি নিজে আশা করি যে এই কথাটা মুখ্যমন্ত্রীর কর্মকুহরে পৌঁছলে, যে তার বলা আদেশ 1.5 বছর হয়ে গেল, তারই অধীনস্থ পুলিশ অথবা আমলারা কার্যকর করেন না বা করেননি, এটা শুনলেই আমার ধারণা 48 ঘন্টার মধ্যে সিরাজুলের ভাগ্য ওর মা ফিরে যেতে পারে, না খেয়ে আছেন, ফিরে যেতে পারে। আর একটা কথা আমি ইতিহাসের ছাত্র হিসেবে বলবো, যে এনারা দুজন যে কথা বলছেন, যে একটা জুডিশিয়াল কমিশনের সামনে দুজন ভারপ্রাপ্ত পুলিশ অফিসার যদি বুক চিতিয়ে কয়েকজন পুলিশ অফিসারকে দোষী সাব্যস্ত করে চিহ্নিত করেন, এবং তারা আত্মপক্ষ সমর্থনে কিছু না বলে থাকেন, তাহলে সেই কথাটা জানার অধিকার রাজ্যবাসীর আছে। কেননা
এই 21শে জুলাই পশ্চিমবঙ্গের রাজনীতির একটা দিশা বদলে টার্নিং পয়েন্ট। মাইল ফলক হিসেবে রয়ে গেছে। সুতরাং আগামী দিনের কোনো ঐতিহাসিক যখন এই ঘটনা নিয়ে লিখবেন, তখন তার জানা প্রয়োজন সত্যটা কি ছিল। সেই কারণেই আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ বংশীয়দের জন্য এবং সত্যের খাতিরে এবং রাজ্যের মানুষকে জানানোর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এই তথ্যগুলো জনসমক্ষে আনা। কবি বলতেন